প্রিয় দর্শক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ডায়াবেটিস সলিউশনের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার বাসুদেব কুমার সাহা। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ডায়াবেটিস এবং হৃদরোগ বিষয়ে। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন স্বনামধন্য এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তার এম সাইফুদ্দিন, সহকারী অধ্যাপক ডায়াবেটিস এবং এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আজকের এই পর্বে অংশ নেওয়ার জন্য। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। প্রিয় দর্শক, বরাবরের মতন আমাদের মাঝে আজকে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সম্মানিত সিনিয়র ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, জনাব AHM রাশিদুল বারী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ডাক্তার বাসুদেব। ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বরাবরের মতোই প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিশেষ অতিথির উদ্বোধনী ভাষণের মাধ্যমে আমাদের মূল আয়োজনটা আমরা শুরু করব। তো এই পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি AHM রাশিদুল বারী, সিনিয়র ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য, এবং তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। ধন্যবাদ ডাক্তার বাসুদেব। ডায়াবেটিস সলিউশন স্কয়ার আয়োজিত ডায়াবেটিস সলিউশনের আজকের চতুর্থ পর্ব, পাওয়ার্ড বাই এমজার্ট এবং এমজার্ট এম। আজকের এই অনুষ্ঠানে ডক্টর এম সাইফুদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ, উনি উপস্থিত আছেন। স্কয়ার ফার্মার তরফ থেকে স্যার সাইফুদ্দিন স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ডায়াবেটিস এবং হৃদরোগ। ডায়াবেটিসের সঙ্গে আসলে হৃদরোগের যে যোগাযোগ বা ঝুঁকি কতটুকু, সে ব্যাপারে সাইফুদ্দিন স্যার আপনি আপনার অভিজ্ঞতার আলোকে বিভিন্ন দিক আজকের এই আলোচনায় তুলে ধরবেন, এবং আমাদের যারা দর্শকবৃন্দ যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন, তারা অনেক প্রশ্নই করবেন আসলে ডায়াবেটিস রোগীদের যে ঝুঁকি, হৃদরোগের যে ঝুঁকি, এবং সে থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো কি কি রয়েছে বা কিভাবে ঝুঁকি কমানো যায়, এই ব্যাপারগুলো সাইফুদ্দিন স্যার আপনি আপনার আলোচনার মাধ্যমে তুলে ধরবেন। স্যারকে আবারও ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় আজকের এই অনুষ্ঠানে দেওয়ার জন্য। স্কয়ার ফার্মা সবসময় আমরা বিশ্বাস করি বিভিন্ন ধরনের যে সায়েন্টিফিক আলোচনা, বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা, সেগুলোতে আমরা সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ জানাচ্ছি রাজ টিভি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাক্তার বাসুদেব দাকে তার সাবলীল উপস্থাপনার জন্য, এবং আজকের এই অনুষ্ঠান আশা করছি যে দর্শকদের জন্য খুবই উপকারে আসবে, এবং সাইফুদ্দিন স্যারের যে অভিজ্ঞতা সে ব্যাপারে স্যার বিভিন্ন দিক তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ AHM রাশিদুল বারী ভাই, আপনাদের উপস্থিতি সবসময় আমাদের অনুপ্রেরণা যোগায়, এবং আমরা প্রত্যাশা রাখছি এভাবেই জনগণের জন্য এবং মার্ত মানবতা সেবায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস নেপথ্য থেকে যেভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই ধারা অব্যাহত থাকবে। আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানটি উপভোগ করবেন, এবং সেই সাথে সাধারণ দর্শক যারা আপনারা যুক্ত আছেন, আপনারা হচ্ছেন আমাদের অনুষ্ঠানের প্রাণ। আপনারা থাকবেন পুরোটা সময় জুড়ে, এবং ডায়াবেটিস এবং হৃদরোগ নিয়ে যত প্রশ্ন রয়েছে আপনারা প্লিজ আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করুন। আজকের সম্মানিত গেস্ট এক্সপার্ট ডক্টর এম সাইফুদ্দিন স্যার আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিবেন বলে আমরা প্রত্যাশা করছি। আর জনাব AHM রাশিদুল বারী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডায়াবেটিস সলিউশন স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিবেদিত আজকের এই আয়োজনে আমরা মূলত আলোচনা করব ডায়াবেটিস এবং হৃদরোগ। এই দুটি রোগী কিন্তু মানবদেহে যখন একবার বাসা বাঁধে, আমাদের কিন্তু অনন্তকাল এই ওষুধগুলো খেতে হয়। তো ওষুধ খেতে খেতে কিন্তু অনেকে ফ্যাটিক হয়ে পড়ে। তো আজকে আমরা একটু জানবো যে ডায়াবেটিস এবং হৃদরোগ যখন পাশাপাশি হয় তখন কি জটিলতা তৈরি হয়, এবং ডায়াবেটিস থেকে অন্য কি কি রোগ হতে পারে, অথবা হৃদরোগ থেকে অন্যান্য কি রোগ আসতে পারে, সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আলোচনা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে আছেন ডাক্তার এম সাইফুদ্দিন স্যার, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা একটু মূল আলোচনা আসতে চাই। স্যার, ডায়াবেটিস এই রোগটা আসলে যার হয়েছে বা যেই পরিবারে রয়েছে তাদের আসলে ভোগান্তির শেষ নেই। একটি দীর্ঘমেয়াদী ফলোআপের প্রয়োজন থাকে, রেগুলার চেক আপের প্রয়োজন হয়ে থাকে। ঠিক পক্ষান্তরে কিন্তু হৃদরোগেও একই ঘটনা, যার হাইপার টেনশন, তাকে রেগুলার ব্লাড প্রেশার চেক করতে হচ্ছে, তাকে রেগুলার প্রেশার ওষুধ খেয়ে যেতে হচ্ছে, এটা থেকে কিন্তু কোনো নিস্তার নেই। তো আমরা একটু আসতে চাই
যে প্রথমে যে ডায়াবেটিস থেকে কি কি রোগ হতে পারে, মানে ডায়াবেটিসের কমপ্লিকেশন গুলো একটু জেনে এরপর আমরা হৃদরোগ এবং ডায়াবেটিসের মধ্যে আমরা রিলেশনশিপটা একটু খোঁজার চেষ্টা করব। ধন্যবাদ ডাক্তার বাসুদেব স্যার, এবং ধন্যবাদ রাজটিপি, এবং ধন্যবাদ স্কয়ার ফার্মাসিউটিক্যালস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডায়াবেটিস মানে হলো রক্তে সুগার অথবা গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত বেড়ে যাওয়া। আমাদের প্রত্যেকে একটা নির্ধারিত মাত্রা থাকে, সেটা আমরা স্বাভাবিক মাত্রা থেকে তার চেয়ে বেশি হলে আমরা ডায়াবেটিস বলি। সাধারণত খালি পেটে ব্লাড সুগার অথবা ব্লাড গ্লুকোজ 7 অথবা তার চেয়ে বেশি, এবং ভরা পেটে 11.1 অথবা তার চেয়ে বেশি হলে আমরা ডায়াবেটিস বলি। তো ডায়াবেটিসের কিছু দীর্ঘমেয়াদী জটিলতার জন্যই ডায়াবেটিস নিয়ে আমরা সবাই একটু আতঙ্কিত। ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে আমরা যেটা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি, মানে ডায়াবেটিসের হাতে পায়ের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়, রোগীরা হাতে পায়ে জ্বালাপোড়া বা এই ধরনের অস্বস্তি বোধ অনেক সময় ক্ষত নিয়ে আসে। অথবা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেটা সবচেয়ে আতঙ্কের মধ্যে থাকে, ডায়াবেটিস দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে কিডনি ড্যামেজ হয়, এখান থেকে পরে এক সময় ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টেশন করতে হয়, যেটা অত্যন্ত এক্সপেন্সিভ এবং রোগীর জন্য অনেক সময় বিয়ার করা ভেরি ডিফিকাল্ট। এছাড়াও ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তার মানে হচ্ছে ডায়াবেটিস থেকে চোখে রেটিনোতে সমস্যা হয়, রোগী চোখে দেখতে সমস্যা অনুভব করে। এছাড়াও হৃদরোগ অথবা ব্রেন স্ট্রোক, এই ধরনের জটিলতাগুলো ডায়াবেটিস থেকে হয়ে যায়। সুতরাং ডায়াবেটিস লাইফস্টাইল রিলেটেড ডিজিজ বলি আমরা। ডায়াবেটিস হলেই যে আপনি একদম সাথে সাথেই জটিলতাগুলো হবে ব্যাপারটা আসবে সেরকম না। ডায়াবেটিস যাদের দীর্ঘদিন পর্যন্ত অনিয়ন্ত্রিত থাকছে, যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের দিকে মনোযোগী কম, যারা খাবার দাবারের ক্ষেত্রে একটু রিল্যাক্স থাকছেন বা মনোযোগ দিয়ে ফলো করছেন না, যা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফলো করছেন না, যা ওষুধপত্র কিছুদিন খাচ্ছেন না, তাদের ক্ষেত্রেই মূলত দীর্ঘমেয়াদী জটিলতাগুলো স্নায়ু, কিডনি, চোখ এবং হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক, এগুলো অনেক সময় এগুলো অ্যাসোসিয়েশন থাকে। তো হৃদরোগের সাথে সম্পর্কিত হচ্ছে ডায়াবেটিস যাদের দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকে, তাদের ক্ষেত্রে হৃদরোগেও কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যেমনটি জানলেন, মানে ডায়াবেটিস হচ্ছে একটি রোগের একটি আঁকড়া বলতে পারি, যে অন্যান্য রোগগুলোকে আমাদের শরীরে ইনভাইট করে থাকে। কারণ এই ডায়াবেটিস হওয়ার কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে যাচ্ছে। তো আমরা একটু কারণ জানার চেষ্টা করছি যে স্যার, কি কারণে আসলে ডায়াবেটিস হলে আমাদের অন্যান্য রোগের সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, প্লাস পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যাচ্ছে। ডায়াবেটিস এমন কি করছে আমাদের শরীরে যে আমরা অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছি এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এখন যেহেতু কোভিড-19 একটা পিরিয়ড চলছে, সুতরাং ইমিউনিটি অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আমরা সবাই একটু আলোচনা করছি, এবং বলা হচ্ছে ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা কমা একটা গুরুত্বপূর্ণ কারণ। আপনি যদি কোভিড-19 এর মর্টালিটি রেট দেখেন, মৃত্যু হার দেখেন, একদম সাধারণ মানুষের জন্য মৃত্যু হার হচ্ছে কোভিড-19 ইনফেকশনে 1.3 থেকে 1.4%, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য মৃত্যু হার হচ্ছে 8.9 অথবা 9%। তার মানে বলা হয়ে থাকে কোভিড-19 ইনফেকশন যদি হয়ে থাকে, একজন সাধারণ মানুষের তুলনায় একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু ঝুঁকি কমপক্ষে 8 থেকে 10 গুণ বেশি। এই ঝুঁকির মাত্রা তাদের আরো বেশি যাদের ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকছে। সুতরাং এখান থেকে আমরা আলোচনায় আসি যে ডায়াবেটিস মূলত ইমিউনিটি অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমার একটা কারণ। তো বিভিন্ন সায়েন্টিফিক গ্রাউন্ড এর মধ্যে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে অথবা আমরা জানি, একটা হচ্ছে আমাদের বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের যে অ্যান্টিবডি রেসপন্স এবং আমাদের টি সেল অথবা ফ্যাগোসাইটিক ফাংশন, যেটা বলি আমরা মেডিকেলে নিউট্রিফিলের যে ফাংশন, সেটা কিছুটা ব্যাঘাত ঘটছে যাদের দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকছে। সেই কারণেই মূলত রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কমে যাচ্ছে। এছাড়াও কোভিড-19 ইনফেকশনের সাথে আরেকটু অ্যাসোসিয়েশন আমি বলি, যাদের ডায়াবেটিস থাকছে অনেকের সাথে হৃদরোগ থাকছে বা কিডনিতে জটিলতা থাকছে বা অন্যান্য শারীরিক জটিলতা থাকছে, তার ফলে তাদের ক্ষেত্রে মৃত্যু হার অথবা তাদের হসপিটালে ভর্তি হওয়ার ঝুঁকি, আইসিইউ সাপোর্টের নেওয়ার প্রয়োজনীয়তা অথবা অন্যান্য জটিলতাগুলো অথবা মাল্টিপল অর্গান ফেলিয়ারের ঝুঁকি কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক বেশি। সেই জন্যই ডায়াবেটিস রোগীদের আমরা বলে থাকি, ডায়াবেটিস যদি আপনার খুব ভালো কন্ট্রোলে না থাকে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দিনে দিনে আস্তে আস্তে কমতে থাকবে। শুধু কোভিড-19 ইনফেকশন না, অন্য যে কোনো সাধারণ রোগ, যেটা অন্য রোগের ক্ষেত্রে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস ইনফেকশন, অন্য রোগের ক্ষেত্রে হয়তো, অন্য মানুষের ক্ষেত্রে একদম নন ডায়াবেটিক অথবা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে হয়তো খুব বেশি জটিলতা হচ্ছে না, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এটা মৃত্যু ঝুঁকি বা বিশাল জটিলতার কারণ হতে পারে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম আসলে কি কারণে ডায়াবেটিস হলে পরে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট ডায়াবেটিস সলিউশন। আজকের এই চতুর্থ পর্বে আমরা মূলত আলোচনা করছি
ডায়াবেটিস এবং হৃদরোগ পাওয়ার্ড বাই এমজার্ড এন্ড এমজার্ড এম। আপনারাও কিন্তু আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন, এবং আর এজন্য যেটি করতে হবে, রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম, বয়স উল্লেখ করে এবং কোথা থেকে আমাদেরকে দেখছেন এটি জানিয়ে আমাদেরকে একটু প্রশ্ন রাখবেন। নিশ্চয়ই আমাদের আজকে গেস্ট এক্সপার্ট আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিবেন, এবং যথারীতি আমাদের অনুষ্ঠানে কিন্তু আমাদের দর্শকরা যুক্ত হয়ে গিয়েছেন। আমরা ফাঁকে ফাঁকে দর্শকের প্রশ্নও নিব। আমাদের অনুষ্ঠানটার ধরনটাই এরকম যে আমরা কিছুক্ষণ আলোচনা শুনবো এবং কিছুক্ষণ দর্শকদের মতামতের কথা শুনবো এবং সেই সাথে প্রশ্নের উত্তর দিব। সাইদুর রহমান তিনি জানিয়েছেন টাইম ডিমান্ডিং প্রোগ্রাম, ডেফিনেটলি আসলে আমরা চাই যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের টপিক গুলো সিলেক্ট করার জন্য। যেমনটি স্যার বলছিলেন যে এই সময় কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে যারা ডায়াবেটিস রোগী, হৃদরোগের রোগী, তাদের ঝুঁকিটা কিন্তু একটু বেশি। সেটাকে মাথায় রেখে কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যালস আজকের এই আয়োজন ডায়াবেটিস এবং হৃদরোগ। মুনিম হাসান তিনি একটি প্রশ্ন রেখেছেন আপনার কাছে। স্যার, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস এ রাতে রেট কত বাংলাদেশে? মানে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস রেট, এই বিষয়ে জানতে ডাক্তার বাসুদেব শাহ, আপনাকে ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন ডাক্তার মুনিম হাসান, উনি জানতে চেয়েছেন ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস এ বাংলাদেশে মানে আক্রান্ত বা রেট বা জটিলতা কেমন, আমরা কিরকম দেখছি। ডায়াবেটিস যাদের দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকছে তাদের আমি ইতিমধ্যেই বলেছি স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলছি। ডায়াবেটিক নিউরোপ্যাথি অনেক সময় শরীরের বিভিন্ন অর্গানকে এফেক্ট করছে। ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি একটা প্রেজেন্টেশন। ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস মানে হলো আমরা যখন খাবার খাচ্ছি, খাবার স্টমাক বা পাকস্থলী থেকে আমাদের ক্ষুদ্রান্ত অথবা বৃহদান্তে মানে স্মল অথবা লার্জ ইন্টেস্টাইনে যে গতিতে যাচ্ছে সেই গতিতে যেতে পারছে না, যেটাকে আমরা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস বলছি। এটা যাদের দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকছে তাদেরই এক ধরনের জটিলতা। তো রোগীরা সাধারণত আমাদের কাছে এসে বলে যে স্যার, আমি খাওয়ার পরে আমার অ্যাবডোমিনাল ফুলনেস অথবা আমার ব্লোটিং অথবা আমার মানে খাওয়ার রুচি কম অথবা একটু বমি বমি ভাব অথবা উপরে পেট একটু ভারী ভারী লাগছে। তো এইরকম রোগী কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে, এবং আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রতিদিন অন্তত 1 থেকে 2টো রোগী তো এইরকম জটিলতা নিয়ে আমরা দেখছি। তো যাদের দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, মূলত তাদের ক্ষেত্রে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিসটা মূলত বেশি হয়ে থাকে। তো চিকিৎসা হলো আমরা প্রোকাইনেটিক কিছু মেডিকেশন, ডমপেরিডন অথবা অ্যান্টাসাইন জাতীয় কিছু মেডিকেশন দিই এবং রোগীদের উপদেশ দিই খাবার দাবার কন্ট্রোল, অল্প অল্প করে বারবার খাওয়া, ফিজিক্যাল এক্সারসাইজ যেটা রিকমেন্ডেশন ডায়াবেটিস রোগীদের জন্য, এবং গুড গ্লাইসেমিক কন্ট্রোল অথবা ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোল। এই তিনটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলেই আপনি ডায়াবেটিস গ্যাস্ট্রোপ্যারেসিস থেকে উত্তরণ ঘটাতে পারবেন। ধন্যবাদ। তো চমৎকার একটি ব্যাখ্যা সম্বলিত আমরা উত্তর পেয়ে গেলাম। মুনিম হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে আরো অনেক দর্শক যুক্ত হয়েছেন এবং আপনারা বেশি বেশি করে যুক্ত হবেন এবং বেশি বেশি করে আমাদের আজকের অনুষ্ঠানটি আপনার ফেসবুক থেকে শেয়ার দিবেন, কারণ আপনার একটি শেয়ারে আরো 50 জন 100 জন মানুষ আজকের এই অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দিবেন। স্যার, এই জায়গাটিতে আমার আরো একটি প্রশ্ন রয়েছে যে আপনি বলছিলেন যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, আমরা কি কি কারণে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না? কোন কোন জায়গাগুলোতে আমাদের গাফলতি হলে ডায়াবেটিসের আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়? ধন্যবাদ। আসলে কি কারণে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয় এটা বলার আগে আমি আপনাকে একটু বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, এখন কখন আপনি বলবেন একজন মানুষের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। রোগীরা এসে আমাদের কাছে বলে যে স্যার, আমি তো 2 মাস 3 মাস পর খালি পেটে ডায়াবেটিস মাপি, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি, ডায়াবেটিস মেপে দেখি আমার 6, 7, 8 এরকম থাকে, মনে হয় আমার ডায়াবেটিসটা হয়তো বা কন্ট্রোলে আছে। আমরা যেটা বলি 6, 7, 8, খালি পেটে 6 কম, ভরা পেটে 8 কম, এবং HbA1c মানে গত 3 মাসে ডায়াবেটিসের এভারেজ মাত্রা 7 কম। এটা মনে রাখা আমাদের সহজ। আমরা যখন স্টুডেন্টদের পড়াই অথবা রোগীদের যখন বুঝাই তখন আমরা খুব সহজে বলি খালি পেটে 6 কম, ভরা পেটে 8 কম, এবং হচ্ছে HbA1c অথবা 3 মাসের এভারেজ যেটা সেটা 7 কম থাকতে হবে, তাইলে আপনি বুঝবেন ডায়াবেটিসটা আসলে আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে। তার চেয়ে বেশি যদি হয় তাহলে ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত। এখন ডাক্তার বাসুদেব শাহ, আপনি আমাকে যে প্রশ্ন করলেন যে কি কি কারণে আমাদের দেশে মূলত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমাদের খাবার দাবারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি না। আমরা যখন একজন ডায়াবেটিস রোগীকে আমরা চিকিৎসা দিচ্ছি, আমরা সাধারণত একটা খাওয়া দাওয়ার চার্ট রোগীদের দিয়ে দিই যে আপনি সারাদিনের খাবার 6 বেলা ভাগ করে খাবেন। সকাল 8টায় নাস্তা, সকাল 11টায় হালকা নাস্তা, দুপুর 2টায় দুপুরে খাবার, বিকাল 5টায় হালকা নাস্তা, রাত 8টায় রাতে খাবার এবং রাত 11টায় হালকা স্ন্যাক্স ঘুমানোর আগে। এই যে 3টা মিল এবং 3টে স্ন্যাক্স প্রতি 3 ঘন্টা পর পর আমরা ডায়াবেটিস রোগীদের সবসময় বলি অল্প অল্প করে বারবার খাওয়ার জন্য, এবং এটা ব্যালেন্স ডায়েট আমরা সবসময় এমফাসাইজ করি।
যেটাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, বিভিন্ন ভিটামিন, মিনারেলস এইসব জিনিসগুলো থাকবে। সুতরাং খাবার দাবারের দিকে আমাদের খুব মনোযোগী হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা রোগীদের ব্যায়াম করতে বলি সপ্তাহে অন্তত 150 মিনিট, কিন্তু পরপর 2 দিন ব্যায়াম থাকা যাবে না। এভারেজ যদি বলি আমরা প্রতিদিন 20 থেকে 25 মিনিট ব্যায়াম করে এলাম। তাহলে একটা হচ্ছে খাবার দাবার, একটা হচ্ছে ব্যায়াম, আর একটা হচ্ছে আমরা অনেক সময় ওষুধপত্রের দিকে, আমরা অনেক ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওষুধপত্র অথবা ইনসুলিন দিয়ে থাকি। আমরা বলি যে আপনি এটা নিয়মিত ফলো করবেন এবং কিছুদিন পর পর ডায়াবেটিসের বা মেপে ডায়াবেটিস চেক করে আপনি ওষুধের ডোজ আপনার চিকিৎসকের দ্বারা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এর সাথে আরেকটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘুম। প্রতিদিন আমরা বলি 6 থেকে 8 ঘন্টা আপনার জন্য পর্যাপ্ত ঘুম অবশ্যই দরকার, এটাতে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন। সুতরাং সবগুলো জিনিস যদি আমি একত্রে বলি, আগে ছিল 3D, এখন হচ্ছে 4D। 4D মানে হলো নাম্বার 1 ডায়েট, নাম্বার 2 হচ্ছে ডিসিপ্লিন, নাম্বার 3 হচ্ছে ড্রাগস, নাম্বার 4 হচ্ছে ড্রিম বা ঘুম। এটা এখনকার পৃথিবীতে দেখা যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমরা একটা স্লিপ ডিপ্রাইভড এপিডেমিকের মধ্য দিয়ে যাচ্ছি। লোকজন নানান ব্যস্ততার জন্য ঘুমটা ঠিক মতো হচ্ছে না। এটাও কিন্তু ডায়াবেটিস হওয়া এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হওয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ, আমাদের সবার অবশ্যই নজর রাখা উচিত। ধন্যবাদ। অনেক চমৎকার একটি উত্তর আমরা পেলাম প্রিয় দর্শক। আসলে আপনাদের এখানে আমরাও লক্ষ্য করে থাকি যে অনেকেই 5 থেকে যদি 6 হয়ে যায় বা 6 থেকে 7 হয়ে গেলে তিনি মনে করেন যে আমার বোধহয় ডায়াবেটিসটা হয়ে গেল। তো লেভেলটা সম্পর্কে কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে যে খালি পেটে, ভরা পেটে এবং HbA1c এটি একটি পরীক্ষা, একটি ডায়াগনস্টিক টুল ডায়াবেটিস রোগীদের কনফার্মেটরি বলা যায় যে একটি টেস্ট, যে আপনার গত 3 মাসে আপনার স্ট্যাটাসটা কি। তো স্যার কিন্তু খুব সহজে বলে দিলেন, আশা করছি এটা ভুলবেন না। 6, 7, 8, তাই তো স্যার? অর্থাৎ 6টা হচ্ছে যে আপনার যদি ফাস্টিং ব্লাড সুগার খালি পেটে, এরপর HbA1c যদি আপনি 7 বা 7-এর নিচে থাকে আপনার এটি নরমাল। এরপর হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পর যদি আপনি ডায়াবেটিসটা চেক করে থাকেন এবং সেটির মাত্রা যদি 8 বা 8-এর নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নরমাল। সো এই বিষয়টা আপনার মাথায় রাখবেন, সেক্ষেত্রে আপনাদের বাড়তি দুশ্চিন্তা থাকবে না। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়ে গিয়েছে, তিনি সাইফুল আলম। আমরা একটু প্রশ্নটা ডিসপ্লেতে দেখতে চাই। ডায়াবেটিস আছে ক্যান্সার রোগীর সাথে, অর্থাৎ একজন ক্যান্সারের রোগী হয়তোবা তিনি লিখেছেন যে ডায়াবেটিস আছে ক্যান্সার রোগী সাথে প্রাথমিক কিডনি সমস্যাও আছে, পায়ে পানি আসে নাই, বয়স 55, হিমোগ্লোবিন লেভেল 10.30, ডায়াবেটিস কন্ট্রোলে আছে ইনসুলিন নিয়ে, এখন পা জ্বালাপোড়া করে, কি ওষুধ খাওয়া যায়? মিরপুর থেকে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। স্যার অত্যন্ত সুন্দর একটি সিনারিও দিয়েছেন, আমার মনে হয় যে আপনি একটু পরামর্শ দিবেন। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার বাসুদেব শাহ এবং ধন্যবাদ মিস্টার সাইফুল আলম। উনি মিরপুর থেকে বলছেন। উনি যে সমস্যা বলছে, ডায়াবেটিসের রোগী, সাথে ওনার ক্যান্সার আছে এবং কিডনিতেও কিছুটা সমস্যা আছে, কিন্তু ওনার পায়ে পানি নাই এবং উনি ইনসুলিন নিয়ে ডায়াবেটিস এখন এই মুহূর্তে মোটামুটি কন্ট্রোল আছে, হাত পায়ে জ্বালাপোড়া করছে। এটা এখন কি ওষুধ দেওয়া যায় বা এটা উত্তরণের উপায় কি? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে রোগী ডায়াবেটিস আছে, কিডনিতে সমস্যা আছে এবং উনি ক্যান্সার রোগী, ওনার পায়ে জ্বালাপোড়া করছে, মানে নিঃসন্দেহে বলা যায় এটা পেরিফেরাল নিউরোপ্যাথি বা এটা স্নায়ুজনিত সমস্যার জন্যই মূলত জ্বালাপোড়া করছে। তো এইসব ক্ষেত্রে আমরা প্রথমেই খুঁজে বের করার চেষ্টা করি এটা কি কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি অথবা স্নায়ুজনিত সমস্যাটা হলো। এক হচ্ছে আমরা দেখবো, যদিও অনেক সময় রোগীরা বলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে আছে, দেখতে হবে যে ডায়াবেটিস আসলেই কন্ট্রোলে আছে কিনা। আমরা শুধুমাত্র একটা HbA1c করলে আমরা বুঝতে পারবো ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা। ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে এটা ডায়াবেটিসের একটা জটিলতা হতে পারে, ডায়াবেটিস পেরিফেরাল নিউরোপ্যাথি। আরেকটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, যিনি ক্যান্সারের রোগী, অনেক সময় ক্যান্সারের জন্য কিন্তু অনেক সময় পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। সুতরাং ক্যান্সার কোন স্টেজে আসে সেটার চিকিৎসা অনকোলজিস্টের মাধ্যমে ঠিক মতো হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখা উচিত। আরেকটা জিনিস শুনি যেটা বললো, কিডনিতে সমস্যা, অনেক সময় ডায়াবেটিস রোগীদের ক্রনিক রেনাল ফেলিয়ার থাকে অথবা কিডনি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে। কিডনি ফেলিয়ারও কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথির একটা কজ। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত যে কিডনির সমস্যা এখন কোন পর্যায়ে আছে এবং সেটার চিকিৎসা ঠিক মতো হচ্ছে কিনা। এর সাথে আমি একটু থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা সেটা আমি দেখার চেষ্টা করবো। সুতরাং এখানে ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা, এক হচ্ছে কিডনির সমস্যাটা ঠিক মতো কন্ট্রোলে আছে কিনা, ক্যান্সারের কোনো সমস্যা আসলে এই মুহূর্তে কোন পর্যায়ে আছে বা চিকিৎসা ঠিক মতো হচ্ছে কিনা, এসব দেখে তারপর আমি চিকিৎসাতে যাব। যদি এটা পেরিফেরাল নিউরোপ্যাথি, কিডনির সমস্যা অথবা ক্যান্সার সমস্যা যদি ভালো থাকে, থাইরয়েডের সমস্যা না হয়, সেসব ক্ষেত্রে আমরা
প্রিগাবালিন অনেক সময় ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি থাকলে নিও ভিটামিন অথবা ভিটামিন বি12 দিয়ে কিছুটা উপকার পাওয়া যায় বলে আমরা ধারণা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট ডায়াবেটিস সলিউশনস পাওয়ার্ড বাই এমজার্ড এন্ড এমজার্ড এম। এবং আজকে আমরা আলোচনা করছি ডায়াবেটিস এবং হৃদরোগ নিয়ে। আর আমাদের মাঝে গেস্ট এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন ডাক্তার এম সাইফুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারাও কিন্তু আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হবেন। নামে শুনে কিন্তু বুঝতে পারছেন ডায়াবেটিস সলিউশন। যত ধরনের সমস্যা রয়েছে তার প্রত্যেকটি সমাধান, ডায়াবেটিস সংক্রান্ত প্রত্যেকটি সমাধান কিন্তু এখানেই হবে। তো আপনারা প্রশ্ন রাখুন, উত্তর পেয়ে যাবেন। প্রশ্ন রেখেছেন ফরিদা আলম। আমার স্বামীর বয়স 67 বছর, গতকাল ডায়াবেটিস ধরা পড়েছে, খালি পেটে, আজ ভরা পেটে নয়, এখনো ডাক্তার দেখানো হয় নাই, কি করব? আমার মনে হয় যে আজকের এই আলোচনাটা শুনে তিনি একটু উদ্বিগ্ন হয়েছেন। স্যার যদি একটু পরামর্শ দেন। ফরিদা আলম। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার বাসুদেব সাহা। ফরিদা আলম যিনি প্রশ্ন করেছে, ওনার স্বামী বয়স 67 বছর, ডায়াবেটিস খালি পেটে আর ভরা পেটে নয়। আমরা ইতিমধ্যেই বলেছি খালি পেটে ডায়াবেটিস যদি 7 ক্রস করে সেটাকে আমরা ডায়াবেটিস বলি। সুতরাং উনি যেটা সন্দেহ করছে যে ডায়াবেটিস, এটা আসলে এটা ডায়াবেটিস। তো এইসব ক্ষেত্রে আমরা একটা HbA1c পরীক্ষা করি। HbA1c পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে আসলে গত 3 মাসে ডায়াবেটিসের মাত্রা কতটা অনিয়ন্ত্রিত। HbA1c ওনার 7 বেশি হবে, এতে কোনো সন্দেহ নাই। 7 থেকে 8.5 পর্যন্ত যদি হয় তাই আমরা একটা ওষুধ দিয়ে চিকিৎসা করি। 8.5 বেশি হলে কিছু কিছু ক্ষেত্রে আমরা 2টা ওষুধ দিয়ে চিকিৎসা করার চিন্তা ভাবনা করি। তো এখন ডায়াবেটিস প্রাথমিকভাবে ধরা পাওয়ার পর আমরা অন্য আরো কিছু পরীক্ষা করিনি। এক হচ্ছে ওনার লিভার স্ট্যাটাস অথবা HGPT একটা পরীক্ষা করিনি, ওনার ক্রিয়েটিনিন বা কিডনি ফাংশন ঠিক আছে কিনা সেটা আমরা পরীক্ষা করিনি, এবং অন্তত রক্তের একটা কোলেস্টেরল পরীক্ষা করিনি। তো যার ডায়াবেটিস খালি পেটে 8, ভরা পেটে 9, তার ক্ষেত্রে যদি কিডনি ফাংশন ঠিক থাকে, ওজন যদি বেশি থাকে, আমরা মেটফর্মিন অথবা কোমেট্যাক্সার জাতীয় মেডিকেশন দিনে 1 বেলা অথবা 2 বেলা করে শুরু করবো। কিন্তু এই ডায়াবেটিসের চিকিৎসার সাথে আমাদের আরো কিছু টার্গেট থাকে। এক হচ্ছে রোগীর ব্লাড প্রেশার ঠিক আছে কিনা। ডায়াবেটিস রোগীদের রক্তচাপ 140/90 কম থাকতে হবে, সাথে যদি কিডনির সমস্যা বা হৃদরোগের ঝুঁকি বেশি থাকে 130/80 তার চেয়ে কম থাকতে হবে। রক্তে কোলেস্টেরলের মাত্রা দেখতে হবে, কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে সেটা কমানোর চেষ্টা করতে হবে। বডি ওয়েট বা শারীরিক ওজন বা BMI আমরা যেটা বলি, ওজন যদি বেশি থাকে ওজন কমানোর চেষ্টা করতে হবে। তো উনি একদম প্রাথমিক অবস্থায় ডিস ধরা পড়ছে। আমার ধারণা মেটফর্মিন জাতীয় ওষুধ ওনার কন্টিনিউ করা উচিত, এবং উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরল বা অন্যান্য কোনো জটিলতা আছে কিনা সেটা দেখে সেটাও চিকিৎসা শুরু করা উচিত। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে ফরিদা আলম, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। নিকটস্থ একজন ডায়াবেটোলজিস্টকে আপনি দেখাতে পারেন আজকে আমাদের স্যারকে, ডাক্তার এম সাইফুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। অবশ্যই সেখানে গেলেই আপনি একটি সমাধান পেয়ে যাবেন। এবং সেই সাথে আমাদের সাথে আরো একজন যুক্ত হয়ে গিয়েছেন, মোহাম্মদ রকুন খান। তার প্রশ্নটি আমরা দেখতে চাই। তিনি লিখেছেন তার বয়স 45, ডায়াবেটিস হ্যাজ 5 years, weight 61, blood pressure 110/70, leg burning, হেড রাউন্ডিং। আমার মনে হয় যে তিনি বোঝাতে চেয়েছেন যে তার মাথা ঘুরে এবং পা জ্বালা পোড়া করে। তার বয়স হচ্ছে 45। মোহাম্মদ রকুন খান তিনি জানিয়েছেন 5 বছর ধরে তার ডায়াবেটিসের সমস্যা, কিন্তু তার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রয়েছে 110/70, এবং তার পা জ্বলে, মাথা ঘোরায়। সমাধান কি হতে পারে স্যার? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর বাসুদেব শাহ। মিস্টার রকুন খান যিনি প্রশ্ন করেছেন, উনি 45 বছর বয়স, 5 বছর ধরে ডায়াবেটিস, ওনার রক্তচাপ ভালো আছে। উনি আবার নিচে লিখে দিয়েছে যে উনি HbA1c 6.7 এবং ক্রিয়েটিনিন ভালো আছে। তো এই ক্ষেত্রে পা জ্বালা পোড়ার ক্ষেত্রে আমরা সবসময়, আমি আগেই বলেছি, আমরা খেয়াল করি যে হয়তো কোনো পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে কিনা। এটা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকার জন্য একটা কারণ হতে পারে, যদিও ওনার HbA1c 6.7, যাতে আগে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার একটা সম্ভাবনা আছে কিনা সেটা দেখতে হবে। কিন্তু এই মুহূর্তে HbA1c 6.7 যেহেতু গত 2 মাসে ওনার ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে আছে। এই ক্ষেত্রে অন্য কোনো কারণে পায়ে যাওয়া অথবা পেরিফেরাল নিউরোপ্যাথি আছে কিনা, স্পেশালি ডায়াবেটিস রোগীদের জন্য হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের সমস্যার জন্য অনেক পা জ্বালা পোড়া করে আমরা একটা FT4 TSS পরীক্ষা করব। অথবা অনেক সময় ডায়াবেটিস রোগীদের সাথে ভিটামিন B12 এর অভাব থাকে, আমরা ভিটামিন B12টা পরীক্ষা করব, বা অন্য কোনো কারণে নিউরোপ্যাথি হচ্ছে কিনা আমরা সেটা খেয়াল রাখার চেষ্টা করব। দ্বিতীয় যে সমস্যাটা উনি বললো, ওনার মাথা ঘোরায়। এখন প্রেসারে কোনো ওষুধ খাচ্ছে কিনা সেটা দেখতে হবে। অনেক সময় প্রেসার ওষুধ খাওয়ার জন্য 110/70 হয়তো দেখা যাবে যে কোনো ওষুধ খাচ্ছে কিনা সেটা উনি উল্লেখ করেন নাই। মেডিসিনে
সিগলিমেট 50/500। সিগলিমেট খাচ্ছে, এটা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, এটার জন্য মাথা ঘোরানোর কথা না। এখন রক্তচাপও ঠিক আছে, অন্য কোনো কারণে মাথা ঘোরাচ্ছে কিনা, অনেক সময় রক্তশূন্যতার জন্য কিন্তু মাথা ঘোরায়। সুতরাং আমার ধারণা ওনার যে মাথা ঘোরাচ্ছে এটা ডায়াবেটিসের সাথে সম্পর্কিত না, এবং উচ্চ রক্তচাপের কোনো ওষুধ খাচ্ছেন কিনা সেটা উনি মেনশন করেন নাই। সাথে রক্তে কোলেস্টেরল বা চর্বি অতিরিক্ত বেশি কিনা সেটা অন্তত পরীক্ষা করা উচিত, যে অন্য কোনো কারণে হয়তো ওনার মাথা ঘোরাচ্ছে কিনা সেটা আমাদের অবশ্যই বিবেচনা করা উচিত। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। নিশ্চয়ই আমাদের এমনি রোপন খান, আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন স্যারের পরামর্শটা পেয়ে। অনেকে আরো যুক্ত হয়েছেন, আমরা তাদেরও নাম মেনশন করছি। ফরিদা আলম ধন্যবাদ জানিয়েছেন উত্তরটা পেয়ে। বেলায়েত হোসেন জানতে চেয়েছেন, স্যার ওয়াই টু মিট উইথ ইউ, প্লিজ সেন্ড ইউর মোবাইল নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথেই থাকবেন, পেয়ে যাবেন স্যারের সমস্ত চেম্বারের ঠিকানা এবং স্যারকে দেখানোর জন্য কনসালটেশন টাইমটা আপনারা জানতে পারবেন লাস্ট টিভির মাধ্যমে। আর সেই সাথে স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট ডায়াবেটিস সলিউশনের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের এই আয়োজন, এবং এই আয়োজনের মূল বিষয়টা কিন্তু ডায়াবেটিস এবং হৃদরোগ। আমরা একটু আসতে চাই আজকের মূল আলোচনায়। স্যার, হৃদরোগের কথা বলছিলাম, তো ডায়াবেটিস এবং হৃদরোগ এই দুটো একসাথে হওয়ার বয়সটা সাধারণত কোনটা হতে পারে? কোন বয়সে দুটোই একসাথে হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি যখন ইউএসএ তে ট্রেনিং করি তো তখন আমরা ওখানে দেখতাম, এবং আমার যা ওখানে বলতো, ওখানে দেখা গেল যে মধ্যবয়সী লোকজন বয়স্ক লোকদের নিয়ে আসছে যে তাদের হার্টের সমস্যা হচ্ছে। কিন্তু আমরা যখন বাংলাদেশে যখন প্র্যাকটিস করছি, ডিফারেন্স হলো এখানে বয়স্ক লোকজন নিজেরাও আসছে ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি নিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে বয়স্ক লোকজন তার ছেলেকে নিয়ে আসছে যার বয়স 30, 35, 40 বছর বয়স, হৃদরোগের সমস্যা নেই। সুতরাং ইউএসএ এবং ইউরোপে যে সিনারিও, যে হৃদরোগের ঝুঁকি সাধারণত 50 পরে হচ্ছে, এশিয়ার সিনারিও একটু ডিফারেন্ট, স্পেশালি আমাদের দেশে এখন অল্প বয়সেই কিন্তু হৃদরোগ হচ্ছে। আমরা অনেক ইউনিভার্সিটিতে পড়ছে 25, 30, 35, 40 বছর বয়সেও হৃদরোগ পাচ্ছি। টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা করতাম 40 বছর বয়সের পরে হবে, এখন দেখা যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিস আমরা স্কুল গোয়িং বাচ্চাদেরও পাচ্ছি। অনেক সময় ক্লাস 6 এ পড়ছে, 7 এ পড়ছে, 8 এ পড়ছে, তারাই ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে আসে, এবং হৃদরোগ নিয়ে আসে খুব অল্প বয়সে, 35, 30, 40। তো এইরকম, সুতরাং ডায়াবেটিসের সাথে হৃদরোগ এশিয়ান কান্ট্রি, স্পেশালি বাংলাদেশে একটা সিগনিফিকেন্ট দেয়ার ইজ অ্যাসোসিয়েশন। আমাদের অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। তো আমাদের দেশে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভয়াবহ মনে হয়, একটা হচ্ছে ডায়াবেটিস ধরা পড়ার পর ইয়াং মানুষদের একটা চিন্তা ধারা কাজ করে যে আমার তো বয়স কম, সুতরাং আমার মনে হয় ডায়াবেটিসের কোনো জটিলতা হবে না, যখন আমি বয়স্ক হব তখনই আসলে জটিলতাগুলো শুরু করবে। এটা একটা সম্পূর্ণ অমূলক এবং ভুল ধারণা। ডায়াবেটিস রোগীদের কিন্তু এখন অল্প বয়সেও নানান ধরনের কিডনি অথবা হার্টের জটিলতাগুলো হচ্ছে। নাম্বার 1, সুতরাং ডায়াবেটিস কন্ট্রোলের দিকে আমাদের অবশ্যই খুবই মনোযোগী হতে হবে। নাম্বার 2, আমি যেটা বললাম, ডায়াবেটিসের সাথে অ্যাসোসিয়েশন উচ্চ রক্তচাপ, এটা অবশ্যই আমাদের কন্ট্রোলে রাখতে হবে, এবং খুব সাধারণ অ্যাডভাইস, প্রতিদিন 30 মিনিট হাঁটা এবং ভাতের সাথে না খাওয়া, এটা আমাদের অবশ্যই মেনে চলা উচিত। এর সাথেও খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে রক্তে কোলেস্টেরল বেশি অথবা যেটা আমরা ডিসলিপিডিমিয়া বলছি, রক্ত চর্বিও অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, এবং চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত ফাস্টফুড, ভাজা পোড়া খাবার অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। সুতরাং ডায়াবেটিস হলে আমরা ডায়াবেটিস কন্ট্রোল রাখবো, উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখবো, রক্তের অতিরিক্ত চর্বি কন্ট্রোলে রাখবো, এবং আমাদের বডি ওয়েট, আমরা যেটাকে বিএমআই বলছি, আগে বলা হতো বিএমআই 25-এ কম থাকা উচিত, এশিয়ানদের ক্ষেত্রে রিসেন্ট রিকমেন্ডেশন হচ্ছে 23-এ কম থাকা উচিত। আপনি অবশ্যই আপনার চিকিৎসককে জিজ্ঞেস করবেন যে স্যার আমার ওজন কত হওয়া উচিত, এবং সেই অনুযায়ী আপনার বডি ওয়েট ওই পর্যায়ে রাখার চেষ্টা করবেন, তাহলেই আপনি হৃদরোগ থেকে বাঁচতে পারবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বেলায়েত হোসেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে যুক্ত হয়েছে সৌরভ সুতার, শেরেবাংলা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের কনসালটেন্ট হয়েছেন, চিকিৎসক, খুব জনপ্রিয় একজন চিকিৎসক শেরেবাংলা মেডিকেল কলেজ এবং রাজ টিভির একজন উপস্থাপক বটে। এবং তিনি একটি প্রশ্ন লিখেছেন যে have any side effect if connecting a single antihypertensive drug for a long time? তার যদি প্রশ্ন উত্তরটি দেন। ডাক্তার বাসুদেব, ধন্যবাদ। ডাক্তার সুতা, আপনি যে প্রশ্ন করেছেন যে একজন মানুষ উচ্চ রক্তচাপের জন্য যদি একই ওষুধ দীর্ঘদিন খেয়ে থাকে তাহলে কোনো জটিলতা হয় কিনা। সাধারণত উচ্চ রক্তচাপের ওষুধ আমরা সাধারণত চেঞ্জ করতে চাই না, যে ওষুধটা যে মানুষের ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে আমরা সাধারণত সেটাই কন্টিনিউ করতে চাই, যদিও কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো সাইড ইফেক্ট অথবা কোনো কন্ট্রা ইন্ডিকেশন ডেভেলপ করে আমরা সেই সব ক্ষেত্রে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি।
তো যিনি দীর্ঘদিন পর্যন্ত একই পেশায় ওষুধ খাচ্ছে, উনি দেখতে হবে ওই পেশায় ওষুধের জন্য ওনার কোনো জটিলতা হচ্ছে কিনা। আমি যদি একটা দুটো এক্সাম্পল দিই, এক হচ্ছে যেসব পেশেন্ট বিটা ব্লকার জাতীয় ওষুধগুলো অনেকদিন পর্যন্ত খেয়ে যাচ্ছে, আমরা অনেক সময় রোগীরা এসে বলে যে স্যার আমার হৃদরোগের হার্টের গতি কমে যাচ্ছে, ব্র্যাডিকার্ডিয়া পাচ্ছি, হার্ট রেট 60 নিচে চলে আসছে, কন্টিনিউয়াস থাকছে, আমরা তখন চেঞ্জ করে দিই। যেসব পেশেন্ট এসইআই জাতীয় মেডিকেশন পাচ্ছে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, যেটা ডায়াবেটিস রোগীদের কিডনিকেও প্রোটেক্ট করছে, সেই সব রোগীদের ক্ষেত্রে আমরা অনেক সময় যদি কাশি বা ড্রাই কাফ থাকে আমরা অনেক সময় ডিসকন্টিনিউ করছি। যেসব পেশেন্ট দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিক্স জাতীয় পেশায় ওষুধগুলো পাচ্ছে, সেটাতে যদি সোডিয়াম পটাশিয়াম কমে যায় সেই সব ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিচ্ছি। সুতরাং কোন হাইপারটেনসিভ আপনি ড্রাগসটি নেবেন, সেটি কিন্তু নির্ভর করবে আসলে আপনার বিভিন্ন প্যারামিটারের উপর। আপনার ডায়াবেটিস এবং যদি হাই প্রেশার দুটোই থেকে থাকে তাহলে কিন্তু একজন এন্ডোক্রাইনোলজিস্ট এবং একজন হৃদরোগ বিশেষজ্ঞ দুজনেরই কিন্তু পরামর্শ আপনাকে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট ডায়াবেটিস সলিউশন। আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করছি ডায়াবেটিস এবং হৃদরোগ বিষয় নিয়ে। আপনাদের যে কোনো আগ্রহের প্রশ্ন আমাদেরকে রাখতে পারেন রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে। আপনার নাম এবং বয়সের ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করুন। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। শাহিন হুসাইন সুমন, তিনি এক্সেলেন্ট প্রোগ্রাম বলে আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। সজীব কাজী, তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তো স্যার, এই জায়গাটাতে আমার একটি প্রশ্ন, যে বিশেষ করে আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত, এদিকে আবার ব্লাড প্রেশারটাও আছে, কিন্তু আগের থেকে সে খাচ্ছিল হচ্ছে অ্যামলোডিপিন গ্রুপের ওষুধ, অ্যামলোডিপিন খাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে তার পরবর্তীতে দেখা গেল তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। তখন আমরা প্রেশারের ওষুধ হিসেবে কি চেঞ্জ করব, বা আমরা কি এই ড্রাগটা চেঞ্জ করে অন্য ওষুধে যাব, বা এই ক্ষেত্রে আমাদের প্যারামিটার কি? ডায়াবেটিস এবং হাইপারটেনশন দুটো যদি একসাথে থাকে, which one will be the drug of choice for anti-hypertensive drug? ধন্যবাদ ডাক্তার বাসুদেব সাহেব, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমাদের পছন্দের ওষুধ কোনটি? আমরা সবসময় সাধারণত এক দিলে দুই পাখি মারতে চাই। আমরা ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপ দিয়ে আমরা ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে চাই, নাম্বার 1। নাম্বার 2, আমরা একটু চেষ্টা করি কিছু কিছু ডায়াবেটিক ওষুধে কিছু এডিশনাল বেনিফিট পাওয়া যায়, আমরা সেই বেনিফিট দিতে পাই কিনা এটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। তো ডায়াবেটিস রোগীদের জন্য দেখা গেছে যেহেতু কিডনিতে জটিলতা ডায়াবেটিস রোগীদের সাথে দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের সাথে খুব কমন, এবং মাইক্রো অ্যালবুমিনুরিয়া মানে কিডনির ছাঁকনি দুর্বল হয়ে অ্যালবুমিন চলে প্রস্রাবের সাথে, দেখা গিয়েছে যে এসইআই অথবা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর বা এআরবি জাতীয় ওষুধ, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এই ধরনের ওষুধগুলো সাধারণত কিডনির ছাঁকনির দুর্বলতা বা মাইক্রোমিন পাস করাটা কিছুটা কমাচ্ছে। সুতরাং ডায়াবেটিস রোগী উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের কাছে আসে, অবশ্যই আমাদের ফার্স্ট হবে সিআই অথবা এআরবি। তারপরে আমরা কিন্তু চাইলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা বিটা ব্লকার অথবা ডায়াবেটিক্স অন্য যে কোনো মেডিকেশন আমরা অ্যাড করতে পারি, কিন্তু আমাদের প্রথম চয়েস যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে এসিআই অথবা এআরবি আমাদের ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপের জন্য আমাদের ফার্স্ট চয়েস। অর্থাৎ স্যার আপনি বললেন যে এসি ইনহিবিটর অথবা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এই দুটো, অথবা আপনি সাথে কম্বাইন্ড ভাবে ডায়াবেটিক্সটা আপনি অ্যাড করতে পারছেন। অত্যন্ত চমৎকার ব্যাখ্যা। আমার মনে হয় যে যারা আজকে আমাদের ট্রেনি চিকিৎসক রয়েছেন, ইন্টার্ন করছেন, যারা 5th ইয়ারে পড়ছেন, তাদের জন্য কিন্তু একটি ভাইবার প্রশ্ন উত্তর কিন্তু স্যার দিয়ে দিলেন, কারণ এই প্রশ্নটি কিন্তু আমাদেরকে প্রায়ই ভাইবার টেবিলে স্যাররা ধরতেন। তো আমার মনে হয় যে এই অনুষ্ঠান থেকে এই বিষয়টা কিন্তু আপনারা জেনে গেলেন। সৌরভ সুতার, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সৈয়দ দিদাউর রহমান, তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাদের অনুষ্ঠানটা দেখে। সজীব কাজী, নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এখানে আরো একটি প্রশ্ন থেকে যায়, বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে, ইসকেমিক হার্ট ডিজিজ, অথবা আমরা জানি যে যাদের ডায়াবেটিস রোগ থাকে এবং তারা যদি মানে তাদের যে অ্যাকুট এমআই থাকে, এমআই হয়ে থাকে, সেই যে ব্যথাটা অনেক সময় সাইলেন্টলি হয়ে যাচ্ছে, নীরবে নিভৃতে এমআই হয়ে যাচ্ছে, টের পাচ্ছেন, এটার কি কারণ? অর্থাৎ ডায়াবেটিস এবং এমআই এই দুটার মধ্যে আমাদের সম্পর্কটা কি? কি কারণে ডায়াবেটিসের রোগীদের ব্যথাটা একটু সাইলেন্টলি হচ্ছে এবং সাইলেন্ট এমআই হয়ে যাচ্ছে? এই ব্যাখ্যাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ ডাক্তার বাসুদেব সাহেব, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। অনেক সময় হার্ট অ্যাটাকের রোগীরা বা এমআই এর রোগীরা যখন আমাদের কাছে আসে,
বা যখন তার পূর্ববর্তী এমআই হয়েছে, রোগীরা খুব চমৎকার হিস্ট্রি দিয়েছে। আমার বুকের বাম পাশে ব্যথা ছিল, প্রচন্ড ব্যথা ছিল, আমি ঘেমে গিয়েছি, এত ব্যথা আমি সহ্য করতে পারিনি, আমি হসপিটালে গিয়েছি এবং আমি চিকিৎসা নিয়েছি। পরবর্তীতে রিং অথবা বাইপাস আমি চিকিৎসা নিচ্ছি অথবা ওষুধ খেয়েছি। কিন্তু ডায়াবেটিস রোগীর পিকুলারিটি হলো ডায়াবেটিস রোগীদের সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে, তার মানে ব্যথাটা তত মারাত্মক হচ্ছে না। যাকে অনেক সময় ডায়াবেটিস রোগীদের ইসিজি এবং ইকো অথবা ইটি করে আমরা সাইন যে রোগীর হয়তো আগে কোনো সময় হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু রোগীরা সেটা বলতে পারে না। রোগীরা বলছে না আমার কখনো বুকে কোনো ব্যথা হয় নাই। সুতরাং ডায়াবেটিস সেই জন্যই আমরা যখন রুটিন চেক আপে আসি সবসময় ডায়াবেটিস রোগীদের অবশ্যই হার্টের অন্তত একটা ইসিজি করে দিব হার্টে কোনো সমস্যা আছে কিনা। তো স্পেশালি ব্যথা কম হওয়া তাই সবচেয়ে বেশি হচ্ছে যাদের ডায়াবেটিস দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকছে। সুতরাং এটা একটা মারাত্মক ঝুঁকি। ব্যথা ছাড়া যদি এমআই হয় রোগীরা তো অনেক সময় বুঝতে পারবে না। অনেক সময় দেখা গেছে যে একটু ঘাম হয়েছে, রোগীর প্রেশার ডাউন হয়ে রোগী শকে চলে গেছে, কার্ডিয়াক শক যাকে বলছি। এটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। সেই জন্য ডায়াবেটিস রোগীদের খুবই সতর্ক থাকতে হবে উচ্চ রক্তচাপ, কোলেস্ট্রল এবং ডায়াবেটিস কন্ট্রোলের ব্যাপারে। এবং অবশ্যই চিকিৎসকরা আমরা যখন চিকিৎসা করি আমাদের সবসময় মাথায় রাখা উচিত ডায়াবেটিস রোগীদের যতই আমাদের ফলো আপে আসে বছর অন্তত একবার ইসিজি করে আমাদের হার্টের স্ট্যাটাসটা অবশ্যই আমাদের দেখা উচিত। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমার মনে হয় যে আপনারা যদি আমাদের আলোচনাটি শুনে থাকেন, এই অংশটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার পরিবারে বাবা মা আছে, সিনিয়র বড় ভাইরা আছে, বোনরা থাকতে পারে। তো যাদের ডায়াবেটিস আছে কোনো রকম আসলে ঝুঁকি নেবেন না। তাদেরকে রেগুলার স্যার যেমনটি বললেন যে কোলেস্ট্রল চেক আপ করাতে হবে, তাদের একটা ইসিজি করিয়ে রাখতে হবে। প্রয়োজনে আপনি একটি রুটিন ইকো করাতে পারেন, কারণ কখন যে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বাসায় একটি দুর্ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু আপনি জানেন না। কারণ যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের নীরবে নিভৃতেই কিন্তু এমআই হয়ে যেতে পারে। সো এই জায়গাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই অবশ্যই এই বিষয়টি শেয়ার করে আরো 100 জনকে জানার সুযোগ করে দিন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডায়াবেটিস সলিউশন এই অনুষ্ঠানের সাথে। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনার চমৎকার একটি ব্যাখ্যা দেওয়ার জন্য। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন, নামটা তো সেই রকম একটি নাম, অ্যাঞ্জেল পরি। অসাধারণ একটি নাম, এবং যেই পিকচারটা আমরা দেখতে পাচ্ছি একদম পরীর মতন সুন্দর একটি বাচ্চার ছবি, হয়তোবা কোনো মা তার সন্তানের ছবি এখানে রেখেছেন। তিনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন, স্যার আমার বয়স 34, আমার উচ্চতা 5.3 ফুট, আমার আগের একটা বেবি আছে, আমি আবারও বেবি নিতে চাচ্ছি, কিন্তু আমার স্বামীর ডায়াবেটিস হয়েছে প্রায় 7 মাস হলো, তবে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। আমার ওজন 60। আমি কি বেবি নেওয়ার সময় কোনো ডায়েট বা ব্যায়াম করতে পারবো? বিশেষ করে দড়ি খেলা কি যাবে? প্লিজ একটু পরামর্শ দিয়ে উপকৃত হতাম। খুবই সতর্ক অ্যাঞ্জেল পুরি। স্যার আপনার পরামর্শ চাচ্ছি প্লিজ। স্যার আমার মনে হয় যে আমাদের নেটওয়ার্ক ওই প্রান্তে একটু দুর্বলতার কারণে স্যারকে আমরা একটু ডিসকানেক্টেড হয়েছে, আবার নিশ্চয়ই ফিরে আসবে। আঞ্জিতপুরি আপনাকে জানিয়ে রাখি আসলে এটার ক্ষেত্রে আপনার সন্তান নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিশ্চয়ই নেই। আপনি এই সময়টাতে অর্থাৎ যখন আপনি গর্ভধারণের সময় আমরা ওই রকম ভাবে স্ট্রিক্টলি ডায়েটিং এর কথা বলি না, সেই সময়টাতে পর্যাপ্ত পরিমাণ খাবারের প্রয়োজন অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে, এবং আপনার স্বামীর যেহেতু ডায়াবেটিস কন্ট্রোল রয়েছে সেক্ষেত্রে সন্তান নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় কোনো বাধা থাকতে পারে না। আপনি আমার মনে হয় যে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর তারপরও আপনি আপনার সমস্ত প্যারামিটারের জন্য অবশ্যই একজন গাইনি স্পেশালিস্টের একটি পরামর্শ নেবেন। সেই সাথে আপনার স্বামীকে অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে নিয়ে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন, এবং আমাদের ডায়াবেটিস সলিউশন এই অনুষ্ঠান থেকেও কিন্তু আপনি আপনার পরামর্শ পেতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট ডায়াবেটিস সলিউশন। আমাদের আজকের এই আয়োজনটা আমরা মূলত আলোচনা করছি ডায়াবেটিস এবং হৃদরোগ নিয়ে, কারণ আপনারা জানেন একটি রোগ কিন্তু অনেকগুলো রোগটাকে ইনভাইট করে থাকে, আর সেই রোগটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস হলে আপনার চোখের সমস্যা হবে, ডায়াবেটিস হলে আপনার কিডনির সমস্যা হবে, ডায়াবেটিস হলে আপনার নার্ভের সমস্যা হবে, যেটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি, এবং ডায়াবেটিস হলে হতে পারে আপনার হৃদরোগ। যেমন একটু আগে বলা হচ্ছিল যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যদি এমআই হয়ে থাকে, সেই এমআইটা কিন্তু আমরা সহজেই টের পাই না, কারণ সেই ব্যথাটা প্রকট ভাবে দেখা দেয় না, যার কারণে রোগীদের কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। সো দ্যাট এই জায়গাটিতে স্যার যে পরামর্শ দিলেন, যে কারণে আসলে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা হয়ে থাকে, আপনার যদি মানে ওবেসিটি থাকে, আপনার ওজনটা যদি বেশি থাকে, আপনার যদি মেদ থাকে, ভুঁড়ি থাকে, আপনি যদি অনেক বেশি চর্বিযুক্ত খাবার খান এবং সেই অনুযায়ী যদি আপনি এক্সারসাইজ না করেন, তাহলে কিন্তু আপনার চর্বি আপনার রক্তনালীতে জমে জমে রক্তনালীকে একদম চিকন করে দিবে,
এবং তখন কিন্তু রক্তনালী সেই জায়গা দিয়ে রক্ত চলাচলে বন্ধ হয়ে ক্লট হয়ে ইনফেকশন হয়ে আপনার দুর্ঘটনা ঘটিয়ে দেবে, এবং সেটাকে আমরা বলছি মায়োকার্ডিয়াল ইনফেকশন বা এমআই। তো আসলে আমরা এই জায়গাটাতে সতর্ক থাকি। যারা হৃদরোগে আক্রান্ত এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা নিশ্চয়ই লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে, স্যার যেমনটি বলেছিলেন। স্যার, আমাদের মাঝে কিন্তু আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, তিনি বড় একটি প্রশ্ন রেখেছেন। আমরা প্রশ্নটা একটু ডিসপ্লেতে দেখতে চাই। ফাতেমাতুজ জোহরা, তিনি প্রশ্ন রেখেছেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগী, সাথে পিত্তে পাথর আছে। আমি আবার একটু সাম আপ করছি। তার ডায়াবেটিস রয়েছে, ব্লাড প্রেশার হাই, এদিকে কার্ডিয়াক প্রবলেম, তিনটি প্রবলেম একসাথে, সাথে আবার যুক্ত হয়েছে পিত্তথলিতে পাথর। বয়স তার 68। সম্প্রতি তিনি সিসিউতে ছিলেন 4 দিন। ফুসফুস আর শরীরে পানি চলে আসার কারণে সম্প্রতি সারা শরীরে র্যাশ আর চুলকানি হচ্ছে। এলাক্ট্রল খেয়ে কাজ হয়নি, বিল্টিন খাচ্ছে 10 দিন, তারপরও ঠিক হচ্ছে না। ডায়াবেটিস আর প্রেশার দুটোই খুব কম থাকে। ডায়াবেটিস 3 থেকে 5 আর প্রেশার নর্মাল থাকে। হাইফেন এসআর 1.5, লিগলিমিট বিসলল এবং 2.5 এটা খাচ্ছে, এবং প্রি গাবাও খাচ্ছে। মানে অনেকগুলো ওষুধ স্যার কিন্তু খাচ্ছেন ফাতেমাতুজ জোহরা। আর তার বয়সটাও তিনি উল্লেখ করেছেন 68। কি করণীয় হতে পারে স্যার, যদি একটু পরামর্শ দেন? হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার বাসুদেব শাহ, এবং ধন্যবাদ ফাতেমাতুজ জোহরা ওনার কোশ্চেনের জন্য। উনি যে 68 বছর বয়সের যে রোগী, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যা এবং কোলিলিথিয়াসিস বা পিত্তথলিতে পাথর আছে, এখন ওনার ডায়াবেটিস 3.5 থাকছে, অবশ্যই এটা কম। এই বয়সে 3.5, 3.9 এর নিচে হলে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। তার মানে ওনার ডায়াবেটিসের ওষুধটা কিছুটা কমিয়ে দেওয়া অথবা ডোজটা অ্যাডজাস্ট করা দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, উনি যে সমস্যার কথা এখানে বলেছে, ওনার সরাসরি র্যাশ অথবা চুলকানি হচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমরা যে কোনো অ্যালার্জিক কারণে অথবা অনেক সময় খাবার দাবার থেকে হয় অথবা অন্য কোনো এনভায়রনমেন্টাল কারণে হয়, র্যাশ অথবা চুলকানির জন্য আমরা সাধারণত কোনো অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি। তো উনি যেহেতু অ্যালার্ট্রল খেয়ে কাজ হচ্ছে না, আমরা সাধারণত ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম প্রত্যেকদিন, ফেক্সো নামে পাওয়া যায় 120, প্রত্যেকদিন রাতে একটা করে 1 সপ্তাহ থেকে 14 দিন খাওয়ার পর আশা করি জিনিসটা ইমপ্রুভ করে যাবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার, সুন্দর ব্যাখ্যা সম্বলিত উত্তর আপনি আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনিও কিন্তু আপনার প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। শফিকুল আলম তিনি আরো একটি প্রশ্ন রেখেছেন আমাদের মাঝে। তিনি যেমনটি জানিয়েছেন, আমরা ডিসপ্লেতে দেখতে চাই তার প্রশ্নটি। তার বয়স হচ্ছে 60, ডায়াবেটিস হ্যাজ 1 ইয়ার, অর্থাৎ 1 বছর ধরে তার ডায়াবেটিস, এবং তার ব্লাড প্রেশার জানিয়েছে 80/110, আমার মনে হয় 110/80 হবে, এবং ওজনটা তার 67। মেডিসিন সিটাগিল এম, তিনি 50/1000 ইয়ার, এবং লসুকান 3, এবং তার 9.5, ডায়া 9.5 একটি করে খাচ্ছেন। আগের মতো খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার বাসুদেব শাহ এবং শফিকুল আলম, ওনাকেও ধন্যবাদ। ওনার ডায়াবেটিস, উনি দীর্ঘ 1 বছর ধরে ডায়াবেটিস। লসুকন যে ধরনের ওষুধ, সেটা আমরা গ্লিমিপাইরাইড বলি। গ্লিমিপাইরাইড ওষুধগুলোর কাজ হলো প্যানক্রিয়াসে বিটা সেল থেকে চিপে চিপে ইনসুলিন বের করে। তো ডায়াবেটিস যখন একজন রোগীর ধরা পড়ে, তখন কিন্তু অলরেডি 50% শরীরের বিটা সেল অলরেডি বিন ডেস্ট্রয়েড। যার ফলে লসুকন যেটা, এটা আমরা 1, 2, 3, 4 পাওয়া যায়। এই ধরনের ওষুধগুলো আমরা অনেক সময় দীর্ঘদিন চালাতে চাই না, কারণ বিটা সেলগুলো একদম এক্সজশন হয়ে যায়, যার ফলে রোগীর 3 বেলা অথবা 4 বেলা ইনসুলিন নিতে হয়। কিন্তু এখন যদি আপনি সারা পৃথিবীর গাইডলাইন গুলো দেখেন, সবগুলোতেই কিন্তু একটু আগে ইনসুলিন শুরু করতে হয়েছে, যেহেতু কিছু বিটা সেল আমরা বডিতে প্রিজার্ভ রাখতে চাই, যেটা পরে বিপদে আপদে আপনার কাজে আসবে। তো এইসব রোগীদের ক্ষেত্রে যারা খুব উচ্চ মাত্রার সিক্রেটাকক জাতীয় ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা বলি সিক্রেটাককের ডোজটা একটু কমিয়ে দেওয়ার জন্য। এবং এই যে নতুন ওষুধ আজকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল, যেটা এম্পাগ্লিফোজিন যে ধরনের ওষুধ, যেটা কাজ করে হচ্ছে কিডনিতে গ্লুকোজ যে আমাদের ফিল্টার হচ্ছে, গ্লুকোজটাকে অ্যাবজর্পশন হতে দিচ্ছে না, গ্লুকোজটা ইউরিনের মাধ্যমে চলে যাচ্ছে। এটা সুবিধা হলো, এটা একটা নতুন ধরনের ওষুধ। এখন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং ইএসটি সবাই রিকমেন্ড করছে ডায়াবেটিস রোগীদের যেহেতু হৃদরোগের ঝুঁকি বেশি, এম্পাগ্লিফোজিন বা এই ধরনের ওষুধগুলো একটু বেশি ইউজ করার জন্য, কারণ এটাতে ডায়াবেটিসও কমবে, প্রেশারও কমবে, রক্তের চর্বিও ইমপ্রুভ করবে, কিছুটা ওজনও কম হবে। সুতরাং যে রোগীর খালি পেটে ডায়াবেটিস 9.5 এই মাত্রা ওষুধ খাওয়ার জন্য আমি মনে করি অবশ্যই ওনাকে ইনসুলিনে চলে যাওয়া উচিত।
অথবা লসুকনের ডোজ একটু কমিয়ে দিয়ে এম্পাগিফ্লোজিন জাতীয় ওষুধ শুরু করা দরকার। কিন্তু এই মুহূর্তে ওনার একটা HbA1c করে দেখা দরকার, আসলে ওনার ডায়াবেটিসটা কি মাত্রায় অনিয়ন্ত্রিত, তারপর আমরা সিদ্ধান্ত নেই। HbA1c সাধারণত 10 অথবা তার চেয়ে বেশি হলে আমরা সাধারণত ইনসুলিন শুরু করার জন্য উপদেশ দিই। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ শফিকুল আলম, আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট ডায়াবেটিস সলিউশনস পাওয়ার্ড বাই এমজার্ড এন্ড এমজার্ড এম। এবং আমরা আজকের আলোচনার বিষয় কিন্তু নির্ধারণ রেখেছি ডায়াবেটিস এবং হৃদরোগ। আপনাদের ঘরে যদি কেউ ডায়াবেটিস এবং হৃদরোগের রোগী থেকে থাকে, আমাদের এই আলোচনায় যুক্ত হয়ে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আজকে আমাদের সম্মানিত অতিথি ডাক্তার এম সাইফুদ্দিন স্যার কিন্তু দিচ্ছেন। আসুন আপনিও যুক্ত হন এবং বেশি বেশি করে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করুন। ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন মরিয়ম খানম, তিনি একটি প্রশ্ন রেখেছেন, আমরা ডিসপ্লেতে তার প্রশ্নটি দেখতে চাই। তিনি জানিয়েছেন যে আমার বয়স 45, সুগার 7 কি 8 এরকম থাকে, নিয়মিত কমেট 500 খায়, প্রেশার আছে, তবে অ্যামডোক্যাল 5 এটি তিনি খাচ্ছেন। তিনি ডায়াবেটিসের কোনো ঔষধ খাবে কি না? আচ্ছা, ধন্যবাদ। 7 8 মানে বর্ডার লাইনে আছে। হ্যাঁ, ধন্যবাদ। উনি কিন্তু ডাক্তার বাসুদেব সাহেব, আপনাকে ধন্যবাদ। মরিয়ম খানম যিনি প্রশ্ন করেছে ওনাকেও ধন্যবাদ। যদিও উনি বলেছে আমি ডায়াবেটিসের কোনো ওষুধ খাবো কিনা, কিন্তু উনি নিয়মিত কমেট খাচ্ছেন, এটা একটা ডায়াবেটিসের ওষুধ, এটা উনি মেনশন করছে। এখন অনেক সময় রুগীরা এসে বলে যে স্যার আমি ডায়াবেটিস মাঝে মাঝে সকালে অথবা বিকালে বা রাতে আমি মাঝে মাঝে মাপি 7 8 বা এরকমই পাই, কখনো আমার 10 ক্রস করে না। তো অনেক সময় রুগীর পক্ষে এবং আমাদের পক্ষে অনেক সময় বোঝা মুশকিল ডায়াবেটিসটা আসলে নিয়ন্ত্রণে আছে কিনা। সেজন্য একটা পরীক্ষা, সেটা হচ্ছে HbA1c। HbA1c যদি 7 কম থাকে, তার মানে আপনি কমেট যে ডোজে যেই মাত্রায় দিনে যে কয়বার খাচ্ছেন ওইটাই আপনার সুগার কন্ট্রোলে আছে, ওইটা আপনি কন্টিনিউ করে যাবেন। আর যদি দেখা যায় HbA1c 7 বেশি, তাইলে হয়তো কমাতে আমরা ডোজ বাড়াতে পারি অথবা অন্য ওষুধ যোগ করতে পারি অথবা কমেটের বেলা বাড়িয়ে দিতে পারি। রোগী হয়তো আগে 1 বেলা খাইতো, আমরা হয়তো 2 বেলা অথবা 3 বেলা দিতে পারি। আর প্রেশার ওষুধের জন্য আপনি অবশ্যই প্রেশারটা মেপে দেখলে আমরা বুঝতে পারি যে আসলে এমডোকাল যে ওষুধ খাচ্ছেন এটাতে আপনার প্রেশার নিয়ন্ত্রিত আছে কিনা। সুতরাং প্রেশারের জন্য আপনি একজন চিকিৎসক প্রেশার মাপলেই বুঝবে আপনার ওষুধ পর্যাপ্ত কিনা। কিন্তু ডায়াবেটিসের জন্য আপনাকে অবশ্যই একটা গত 3 মাসে যদি করা না থাকে একটা HbA1c করলে আপনি বুঝতে পারবেন আপনার ওষুধের ডোজ বাড়ানোর দরকার আছে কিনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ মরিয়ম খানম। আসলে কমেন্ট তো আপনি খাচ্ছেনই, তারপরেও স্যার যেমনটি বললেন যে আপনি একটি HbA1c পরীক্ষা করিয়ে নেন, আমার মনে হয় যে আপনার এই দুশ্চিন্তাটাও চলে যাবে। আর থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ ভাগে চলে এসেছি স্যার, কারণ দেখতে দেখতে সমাজে কখন গড়িয়ে 45 মিনিট ক্রস করে আরো 2 মিনিট অর্থাৎ 47 মিনিট হয়ে গেছে, আমাদের পরবর্তী অনুষ্ঠানের কিন্তু সময় হয়ে গেছে। আমরা শেষ ভাগে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনাদের আরো যদি প্রশ্ন থাকে আপনারা প্রস্তুত থাকুন, পরবর্তী এপিসোডে আমরা নিশ্চয়ই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। স্যার, সর্বশেষ আজকের অনুষ্ঠানটি যেহেতু স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ডায়াবেটিস সলিউশনে পাওয়ার্ড বাই এমজার্ড এন্ড এমজার্ড এম, এই ওষুধ দুটি সম্পর্কে আপনি একটু বলবেন, কি প্রয়োগ রয়েছে, কি বেনিফিট আমাদের দর্শকরা পেতে পারে যারা ডায়াবেটিসে ভুগছে? ধন্যবাদ। এখন যদি আপনি আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অথবা EST অথবা ESC অথবা ডায়াবেটিস ইউকে গাইডলাইনগুলো দেখেন, বলা আছে নেক্সট টু ম্যাটফর্মিন, মানে ডায়াবেটিস রোগীদের হাই ব্লাড সুগারের জন্য ম্যাটফর্মিনের পরে যে ওষুধ শুরু করা দরকার সেটা হচ্ছে এম্পাগলিফ্লোজিন। কারণ হচ্ছে এম্পাগলিফ্লোজিনে কিছু এডিশনাল বেনিফিট আছে, এটা কিডনিতে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হতে দেয় না, প্রস্রাবের সাথে সুগার বের হয়ে যায়, যার ফলে সুগার যেহেতু কিছুটা পানিও নিয়ে যাচ্ছে, সুতরাং প্লাজমা ভলিউম কমে যায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। সুতরাং এম্পাগলিফ্লোজিন জাতীয় ওষুধগুলো দিয়ে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন, উচ্চ রক্তচাপও কিছুটা নিয়ন্ত্রণে আসবে, আপনি এডিশনাল বেনিফিট পাবেন। গ্লুকোজ যেহেতু ইউরিনের সাথে চলে যাচ্ছে, আপনার কিছুটা ওজনও কমবে এবং রক্তের চর্বি ইমপ্রুভমেন্ট করবে। ঝুঁকি হলো কিছু কিছু রোগীদের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন হয়, আমরা একটু বেশি পানি খেতে বলি এবং প্রস্রাবে ইনফেকশন না হওয়ার জন্য আমরা একটু হাইজিন মেনটেন করতে বলি। আদারওয়াইজ এম্পাগলিফ্লোজিন এবং এখন এম্পাগলিফ্লোজিন এবং ম্যাটফর্মিন নিয়ে আসছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ভেরি গুড মেডিকেশন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সবকিছু এবং হৃদরোগের ঝুঁকি প্রিভেনশনের জন্য এটা একটা খুব গুড মেডিকেশন বলে আমি মনে করি এবং আমরা কমনলি প্রেসক্রাইব করছি। ধন্যবাদ। Fantastic. It's a great revelation for Sky Pharmaceuticals that they launched the two latest drugs regarding the management of the diabetes, hypertension, as well as the kidney disease. সেক্ষেত্রে নিশ্চয়ই এমজার্ড এবং এমজার্ড এম আরো বেশি বেশি করে প্রেসক্রাইব হবে, সেই প্রত্যাশায় রাখছি আমাদের রোগীও হবে। স্যার, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সর্বশেষ কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজনে প্রথমবারের মতন আপনি যুক্ত হয়েছেন,
সেজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার অনুভূতি জানতে চাই এবং রাজ টিভির এই স্বাস্থ্য বিষয়ক ডায়াবেটিস সলিউশন এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়নটাও জানতে চাই। ধন্যবাদ। প্রথমেই ডাক্তার বাসুদেব শাহ, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আজকে অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস কে ডায়াবেটিস এবং হৃদরোগ খুবই অতি প্রয়োজনীয় জিনিস নিয়ে আলোচনা আজকে নির্ধারণ করার জন্য রাজ টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাদের এক ধরনের ফ্যানই বলতে পারেন। তারা যেভাবে তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে, আমাদের পক্ষ থেকে অবশ্যই, চিকিৎসকদের পক্ষ থেকে অবশ্যই কৃতজ্ঞতা। এবং বাসুদেব শাহ, সর্বশেষ আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে জানাচ্ছি অশেষ শুভেচ্ছা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি থাকবেন আমাদের সাথে এবং থাকবেন আপনার রোগীদের সাথে, কারণ চিকিৎসকদের কাজ হচ্ছে রোগীদের পাশে থাকা এবং আপনাদের মতন ইয়াং এনার্জেটিক পটেনশিয়াল ডায়াবেটোলজিস্ট এন্ডোক্রাইনোলজিস্ট বাংলাদেশে অনেক অনেক বেশি বেশি দরকার। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাকে অনেক অনেক প্রিয় দর্শক, আসলে এই ডায়াবেটিস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্যার যেমনটি বলেছিলেন 4টা ডি। প্রথম ডি যদি আমরা বলি ডিসিপ্লিন, সেকেন্ড ডি হচ্ছে ডায়েট, থার্ড ডি হচ্ছে ড্রাগ এন্ড ফোর্থ ডি হচ্ছে ড্রিম, যেটি ঘুম। আপনি যদি সুন্দরভাবে ঘুমান, দুশ্চিন্তা না করে এই 4টা ডি যদি মেনটেন করেন, তাহলে কিন্তু ডায়াবেটিস আপনার ধারের কাছে আসতে পারবে না এবং হৃদরোগ থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। আর যদি থেকেই থাকে, সেটাও যদি আপনি নিয়ন্ত্রণের মধ্যে আপনার জীবনটাকে চালান, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি মুক্ত থাকতে পারেন। থাকুন আমাদের ডায়াবেটিস সলিউশন এই প্রোগ্রামের সাথে, থাকুন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর সাথে এবং সেই সাথে বেশি বেশি করে আমাদের অনুষ্ঠানটি আপনারা শেয়ার দিবেন, সেই বিনীত প্রার্থনা জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথেই থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.